আসসালামু আলাইকুম। আমরা কেউই আসলে ভালো নেই। বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক মুহূর্তগুলোর একটি পার করছে। আমরা যেটা জানি যে মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে এ পর্যন্ত ৩০-এর বেশি শিশু নিহত হয়েছে এবং এটা নিশ্চিত করেই বলা যায় যে এই সংখ্যা আরও বাড়বে। এই যখন অবস্থা তখন আমরা বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটতে দেখছি। প্রথমত মাইলস্টোন দুর্ঘটনার পর যেটা দেখা যায় যে লাশের সংখ্যা নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এটা আসলে খুব অস্বাভাবিক নয়। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আমরা আগেও দেখেছি। অনেক ক্ষেত্রে সত্য মিথ্যা যাচাই না করেই আমরা গুজবে কান দেই, কিন্তু এই ঘটনার পর যেটা সবচেয়ে মর্মান্তিক ঘটনা বা সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা ঘটিয়েছেন আমাদের শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব। আমরা জানি যে এইচএসসি পরীক্ষা চলমান এবং এই পরীক্ষা স্থগিত করা হবে কি না তা নিয়ে মাইলস্টোন দুর্ঘটনার পর থেকে আলোচনা শুরু হয়। একাধিক উপদেষ্টাও শিক্ষা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু এই পরীক্ষা স্থগিত করা হয় রাতে ৩টা বাজে এবং শুরুতে যেটা জানা যাচ্ছে যে শিক্ষা সচিব অনড় ছিলেন যেন পরীক্ষা হয়। তো আমরা যেটা দেখছি যে আসলে এই সরকারের মধ্যে খুবই সমন্বয়হীনতা এবং উপদেষ্টারা আসলে কতটা দক্ষ এবং যোগ্য সে নিয়ে প্রশ্ন আসলে বাড়ছে। এই ঘটনার পরপরই শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবি ওঠে, কিন্তু আমরা যেটা দেখি যে গতকাল দিনভর বেশ নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। মাইলস্টোন স্কুলের সামনে প্রায় দিনভর এবং রাত পর্যন্ত বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এবং সেখানে ৮-৯ ঘন্টার মতো আটকে পড়েছিলেন দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। এই শিক্ষার্থীদের বিক্ষোভটা আসলে ন্যায্যই। তারা যে ৬ দফা দাবি উত্থাপন করেছেন সরকারের পক্ষ থেকেও সেটা সমর্থন করা হয়েছে এবং তারা তো আসলে কত বড় একটা ট্রমার মধ্যে আছেন সেটা আমাদের স্বীকার করতে হবে এবং কি একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী তারা হয়েছেন। এই শিক্ষার্থীদের মানবিকভাবে এবং খুবই সতর্কভাবে ডিল করতে হবে। যদিও তাদের সঙ্গে কিছু অসদাচরণের অভিযোগও পাওয়া গেছে এবং এটার তদন্ত হচ্ছে। আমরা আশা করি এতে দোষীদের বিচার হবে। একই সময় আমরা সচিবালয়ে একটা চূড়ান্ত বিশৃঙ্খলা দেখি। সেখানে বেশ বড় সংখ্যক শিক্ষার্থী জড়ো হয়, তাদের সবার দাবি আসলে স্পষ্ট নয়। আমি যেটা চেক করে দেখেছি নানা রকম দাবি নিয়ে তারা সেখানে হাজির হয়েছেন। একটা অংশ ছিল যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট বাতিল করে তাদের পাস চেয়েছে, আরেকটা অংশ চায় যে এইচএসসি পরীক্ষা কড়াকড়ি কেন হচ্ছে, আরেকটা দাবি প্রধান দাবি যেটা শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। শিক্ষা সচিবকে এরই মধ্যে অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে। যেটা বলছিলাম, সচিবালয়ে এক পর্যায়ে চূড়ান্ত বিশৃঙ্খলা হয়। একদল শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে এবং আমরা যেটা দেখি প্রথমে তারা পুলিশের উপর আক্রমণ করে, পরে অবশ্য পুলিশ এবং যৌথ বাহিনী অ্যাকশনে যায়, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এই পুরো ঘটনা প্রবাহে আমরা যেটা দেখি যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটা ভূমিকা রয়েছে। সচিবালয় এবং মাইলস্টোন স্কুল দুই স্থানেই এই ছাত্র সংগঠনের কিছু নেতাকর্মীকে আন্দোলনে অংশ নিতে দেখা যায়, কিন্তু এর চেয়েও যেটা বড় পরিস্থিতি দেখা যায় যে ছাত্রলীগের যারা পলাতক নেতা তারা সোশ্যাল মিডিয়াতে দলটির নেতাকর্মীদের নানা রকম উস্কানি দিতে থাকেন এবং এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এবং তাদের সংশ্লিষ্ট পেজগুলো থেকে দিনভর নানা রকম গুজব তৈরি করা হয়। সচিবালয়ে শিক্ষার্থী নিহতের গুজব ছড়ানো হয় ভালোভাবেই, লাশের সংখ্যা নিয়ে একটা গুজব তারা ছড়াচ্ছে। সব মিলিয়ে আমরা যেটা দেখছি যে গত বছর জুলাইতে একটা চূড়ান্ত ট্র্যাজেডির মুখোমুখি হয়েছিলাম আমরা। আমাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা আশা করেছিলাম যত কিছুই হোক বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে, বিশেষত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতাদের মধ্যে, নেতাকর্মীদের মধ্যে একটা বোধোদয় হবে, কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা আসলে হওয়ার নয়। এখনও পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা যেমন নেই, তার চেয়ে বড় ব্যাপার তারা যে সুযোগ পেলে আবার হামলে পড়বে গতকালের ঘটনায় এটা আরও স্পষ্ট করে। দৃশ্যত ছাত্রলীগ পুরো পরিস্থিতিতে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে এবং উস্কানি দিচ্ছে। তারা আসলে মানুষ হবে সে আশা করা বৃথা। ঠিক জানি না বাংলাদেশ আসলে কিভাবে তাদের ডিল করবে এবং কিভাবে একটা সংকট কাটিয়ে সঠিক পথে রাষ্ট্রটা এগুবে সেটা বলা আসলেই খুব মুশকিল।